অরুদ্ধ আর্তনাদ পর্ব 11 লিখেছেন উম্মে হাবিবা। বিকেল 4টা। কথা বৃষ্টি মাহিবা তৈরি হচ্ছে লাভ গার্ডেন পার্কে যাওয়ার উদ্দেশ্যে। ইমন আর সাহিল আগে থেকেই তৈরি হয়ে বাইরে অপেক্ষা করছে তাদের জন্য। কথা আজ একটা আকাশি রঙের চুড়িদার পরেছে, কানে ছোটো কালো ঝুমকো, 2 হাত ভর্তি আকাশি রঙের চুড়ি, পায়ে আবরারের দেওয়া নূপুর আর অল্প হিলযুক্ত জুতো। কথা বেশি সাজতে পছন্দ করে না, তাই আজও সে ঠিক বেশি সাজেনি। শুধু চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে। লম্বা ঘন কালো চুলগুলো শিথিল করে বেনি করে সামনে এক সাইডে এনে রেখেছে। তার ওড়নাটাও সামনে দুপাশে সুন্দর করে জড়িয়ে রেখেছে। কথা আর বৃষ্টি আজ একই রকম জামা পরেছে। ছোটকাল থেকেই বাহিরে কোথাও ঘুরতে গেলে তারা একই রকম জামা পরত, তাই আজ ঠিক ছোটবেলার মতো করেই একরকম জামা পরেছে। মাহিবা একটা গোলাপি রঙের ফ্রক পরেছে, চুলগুলো ছেড়ে দিয়ে সামনের দিকে কিছু চুল নিয়ে বেবি ক্লিপ দিয়ে পেছনে আটকিয়ে রেখেছে। কথারা আজ গাড়ি নিয়ে বের হয়নি, কারণ সাহিল আর ইমন কেউই এখন পর্যন্ত ঠিকমতো গাড়ি চালাতে পারে না। তারা প্রথম ভেবেছিল ড্রাইভার নিবে, কিন্তু পরক্ষণেই আবার ভাবল ড্রাইভার নিলে তাদের দুটো গাড়ির প্রয়োজন হবে, কেননা তারা 5 জন এক গাড়িতে যেতে পারবে। কিন্তু যদি সাথে ড্রাইভার নেয় তাহলে তা সম্ভব হবে না। তাই সবাই মিলে ঠিক করলো আজ তারা রিক্সা করে যাবে লাভ গার্ডেন পার্কে। রিক্সায় যেতে সর্বোচ্চ 30 মিনিট লাগবে, তাই তারা ঠিক করেছে রিক্সা করে যাবে। তারা সবাই মিলে দুটো রিক্সা নিল। প্রথম রিক্সায় সাহিল আর ইমন বসবে, আর আরেকটায় মাহিবা, বৃষ্টি আর কথা। মাহিবা রিক্সার উপরের দিকে বসেছে, আর কথা এবং বৃষ্টি রিক্সার সিটে। এভাবেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আয়াজ দুপুর 1টা পর্যন্ত কবরস্থানে ছিল। এরপর মসজিদে নামাজ পড়ে চলে গিয়েছে কবরস্থানের পাশের আমাদের নীর নামক এতিমখানায়। এই এতিমখানাটা আয়াজের নিজের গড়া। আয়াজ প্রতি বছর এই দিনটাই এই এতিমখানার বাচ্চাদের সাথে কাটায়। প্রতিবারের মতো এবারও আয়াজ এতিমখানার বাচ্চাদের সাথে তার দিনটা কাটিয়েছে। দিনের অধিকাংশ সময় বাচ্চাদের সাথে কাটিয়ে আয়াজ এখন তার বাড়ির পথ ধরেছে। আয়াজ খুব দক্ষভাবেই গাড়ি চালাচ্ছে। গাড়ি চালানোর সময় হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। সাধারণত ড্রাইভ করার সময় আয়াজ কারোর ফোন রিসিভ করে না, কিন্তু ফোনটা বেজে চলছে তো বেজেই চলছে। আয়াজ এবার বেশ বিরক্ত হয়ে এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে ফোনটা হাতে নিল। ফোনটা হাতে নিয়েই দেখতে পেল এরশাদের ফোন। এরশাদের নাম দেখেই আয়াজ আরও বেশি বিরক্ত হলো। এই ছেলেটাকে কাল বলেছিল আজকে যেন তাকে কোনো ফোন না দেয়, তবুও আজকে তাকে ফোন দিচ্ছে। আয়াজ রাগ এবং বিরক্তি দুটোই একসাথে নিয়ে ফোনটা রিসিভ করলো। আর ফোন রিসিভ করার সাথে সাথে ফোনের উপাস থেকে এরশাদ বলে ওঠে, ভাই, আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমার মনে আছে আপনি বলেছিলেন আজকে ফোন না দিতে, কিন্তু একটা সমস্যায় পড়েই আমি আপনাকে ফোন দিতে বাধ্য হলাম। আয়াজ এরশাদের কথা শুনে বিরক্তি নিয়ে বলে উঠল, আচ্ছা এরশাদ, চেলা কাঠ কোথায় পাওয়া যায় জানিস? এরশাদ আয়াজের কথা শুনে থতমত খেয়ে যায়। চেলা কাঠ দিয়ে কি করবেন ভাই? বাড়ি বানাবেন? আয়াজ এবার দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না, বাড়ি না, তোকে বানাবো। আয়াজের কথা শুনে এরশাদ কিছুই বুঝতে পারল না, তাই সে সরল গলায় জিজ্ঞেস করে, আমায় বানাবেন? আমায় কিভাবে বানাবেন ভাই? আমি তো মানুষ। মানুষকে কি কেউ
চেলা কাঠ দিয়ে বানাতে পারে? এরশাদের এমন বোকা কথা শুনে আয়াজ এবার তাকে বেশ জোরে ধমক দিয়ে উঠল। চুপ কর শালা, হাদারামের নানা কোথাকার। এই তুই আমার সামনে চেলা কাঠ নিয়ে আসিস, তারপর তোকে বুঝাবো। তোকে যদি আমি চেলা কাঠ দিয়ে পিটিয়ে তক্তা না বানিয়েছি, তাহলে আমার নামও আয়াজ খান না। এই এই তুই এই বুদ্ধি নিয়ে সংসার কিভাবে করিস রে? তোর বউ তোকে ধরে পেটায় না? মন তো চাচ্ছে তোকে ধরে উগান্ডায় পাঠিয়ে দেই, শালা হাদারামের নানা কোথাকার। আয়াজের এমন হুমকি ভরা কথা শুনে ফোনের উপাশে এরশাদের অবস্থা শোচনীয় হয়ে গেছে। সে বুঝতে পারল আয়াজ বেশ ক্ষেপে গেছে। এরশাদ মনে মনে ভাবছে, যেই কথা বলতে সে আয়াজকে ফোন দিয়েছিল, সেই কথা যদি বলে তাহলে আয়াজ যে তাকে কি করবে আল্লাহই জানে। তাই সে মনের কথা মনেই চেপে বলে উঠল, ইয়ে মানে ভাই, আপনি এমন হাইপার হইয়েন না। হবু এমপির এমন হাইপার হওয়া মানাই না ভাই। আচ্ছা আমি তাহলে এখন রাখি ভাই, আপনি যেই কাজ করছিলেন তাই করেন। এরশাদের কথা শুনে আয়াজ আবারও এরশাদকে ধমকে বলে উঠল, এই ফোন রাখবি না হাদারামের নানা। আমার এত মূল্যবান সময় নষ্ট করে এখন ফোন রাখা হচ্ছে। একটা কাজ তোকে বলেছিলাম, আর সেটাও তো তোর দ্বারা। আয়াজ ফোনে এতটাই মগ্ন ছিল যে তার গাড়ির সামনে একটা বাচ্চা ছেলে দৌড়ে আসছিল, তা সে খেয়াল করেনি। আয়াজ কিছু বুঝে ওঠার আগেই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে রাস্তার অপর পাশে ছিটকে পড়ল। আর তখনই আয়াজ বেশ শক্ত করে ব্রেক কষল। ফোনের উপাস থেকে এরশাদ আয়াজকে ডেকেই চলছে, কিন্তু তাতে আয়াজের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো এখনও হতবাক হয়ে আছে আর ভাবছে একটু আগে তার সামনে ঠিক কী হয়েছিল। আয়াজের ভাবনার মাঝে তখনও এরশাদ আয়াজকে ফোনের উপাস থেকে ডেকেই চলছে। আয়াজ এবার ভয়ঙ্করভাবে রেগে এরশাদকে ধমকে উঠল, শালা হাদারামের নানা, তুই শুধু আমার সামনে আসিস আজকে। তোর বউকে যদি আমি বিধবা না বানিয়েছি, তাহলে আমার নামও আয়াজ খান না। রাখ তোর ফোন। এই বলে আয়াজ ফোন কেটে দিল আর দ্রুত গাড়ি থেকে বের হয়ে ওই বাচ্চাটার কাছে গেল। আর অন্যদিকে এরশাদের মাথায় কিছুই ঢুকলো না যে কেন আয়াজ এমন করলো, কিন্তু সে এতটুকু বুঝতে পারল তার কপালে শনি লেগে গেছে। আয়াজ দ্রুত ওই বাচ্চাটার কাছে গিয়ে দেখে বাচ্চাটার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো মেয়েটার কপালের কোণাটা কেটে গিয়ে হালকা রক্তক্ষরণ হচ্ছে। আয়াজ বেশ ব্যস্ত ভঙ্গিতে মেয়েটাকে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? কথারা সবাই মিলে লাভ গার্ডেন পার্কে এসেছে প্রায় 20 মিনিট হবে। পার্কের মধ্যে থাকা ফুচকার দোকান থেকে ওরা ফুচকা খাচ্ছিল, আর তখনই কথার নজরে পড়ে একটা বাচ্চা দৌড়ে মেইন রোডের মাঝখানে ছুটে যাচ্ছে। আর বাচ্চাটার দিকে খুবই স্পিডে ছুটে আসছে একটা প্রাইভেট গাড়ি। কথা কোনো কিছু না ভেবেই ছুটে চলে বাচ্চাটাকে বাঁচাতে। বৃষ্টি, মাহিবা, সাহিল, ইমন সকলে নিজেদের মধ্যে মগ্ন ছিল, তাই তারা কথার দিকে খেয়াল করেনি। কথা বাচ্চাটার কাছে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে দুহাতে জড়িয়ে রাস্তার অন্য পাশে ছিটকে পড়ে। কিছুক্ষণ পর হুট করে একটা লোক কথার সামনে আসে আর উক্ত কথাটি বলে, এই মেয়ে, কি বলছি শুনতে পাচ্ছ না? কথার ভীষণ রাগ হয় লোকটার কথা শুনে। একে তো ভীষণ বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে, আবার এখন তাকেই ধমক দিচ্ছে। আয়াজের মেজাজ এখন আসলেই গরম হয়ে যায়। কখন থেকে এই মেয়েটাকে সে জিজ্ঞেস করছে সে ঠিক আছে কি না, কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। হ্যাঁ, মেয়েটা কথা আর ছেলেটা আয়াজ। কথা এভাবে ছিটকে পড়াতে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে, তবুও কোনো মতে উঠে দাঁড়িয়ে আয়াজের প্রশ্নের উত্তর না দিয়ে বাচ্চাটাকে পর্যবেক্ষণ করা শুরু করেছে। দেখছে বাচ্চাটা কোথাও ব্যথা পেয়েছে নাকি। এবার আর আয়াজ নিজেকে ঠিক রাখতে পারল না।
এক বাচ্চা মেয়ে কিনা তাকে ইগনোর করছে। এই আয়াজ খানকে, এটা কি আয়াজের সাথে যায়? যায় না। তাই আয়াজ আবার ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, তুমি কি বয়রা নাকি? কানে শুনতে পাও না? কখন থেকে জিজ্ঞেস করছি তুমি কি ঠিক আছো কি না, কিন্তু তুমি আমার কথার উত্তরই দিচ্ছ না। এই আয়াজ খানকে ইগনোর করার সাহস কোথায় পাও তুমি? কথা বাচ্চাটাকে পর্যবেক্ষণ করে দেখতে পেল বাচ্চাটা ব্যথা পায়নি। এটা দেখে সে নিশ্চিন্ত হলো। এবার কথা রাগী মুখ নিয়ে পিছনে ঘুরে আয়াজের দিকে তাকালো। এতক্ষণ আয়াজ কথার মুখ ঠিকমতো খেয়াল করেনি। হঠাৎ এভাবে রাগী মুখ নিয়ে আয়াজের দিকে তাকাতে আয়াজের অজান্তেই তার হৃদয়ে কিছু একটা হলো। কথা আয়াজকে হাতের ইশারায় বোঝাচ্ছে, আপনার মাথায় জ্ঞান বলতে কিছু আছে? এভাবে কি কেউ গাড়ি চালায়? গাড়ি আছে বলে কি যেভাবে মন চায় সেভাবেই গাড়ি চালাবেন, নাকি রাস্তাটা আপনি কিনে নিয়েছেন? কোনটা? আজ যদি বাচ্চাটার কিছু হয়ে যেত তখন কি করতেন? কথা নিজের মতো ইশারা করে যাচ্ছে, আর আয়াজ একধ্যানে কথার দিকে তাকিয়ে আছে। কথার বেবি চুলগুলো কপালের সামনে এসে পড়েছে, আর তা বাতাসের সাথে তাল মেলাচ্ছে। হাত নাড়িয়ে ইশারা করাতে কথার চুড়িগুলো ঝংকার তুলছে। রাগে কথার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। সব মিলিয়ে কথাকে দেখে আয়াজের অজান্তেই তার মনের মধ্যে কিছু হচ্ছিল। আয়াজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কথার এবার বেশ বিরক্তি লাগলো। সে আঙ্গুল দিয়ে আয়াজের মুখের সামনে তুড়ি বাজালো। কথার এমন তুড়ি বাজানোতে আয়াজের হুঁশ ফিরল। আয়াজের হুঁশ ফিরতেই সে ভাবল, এ কী করছিল সে? একটা মেয়ের দিকে এভাবে ভ্যাবলার মতো তাকিয়েছিল। এটা কি আয়াজ খানের ব্যক্তিত্বের সাথে যায়? উহু, একটুও না। বরং মেয়েরা আয়াজকে দেখে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। ওটা আয়াজের ব্যক্তিত্বের সাথে যায়। আয়াজ এভাবে চুপ করে থাকতে দেখে এবার কথা বেশ রেগে যায়। সে রেগে আয়াজের উদ্দেশ্যে কিছু বলতে নিবে, তার আগেই সেখানে বৃষ্টি, মাহিবা, ইমন আর সাহিল ছুটে আসে। তারা কথাকে এভাবে দেখে বেশ ঘাবড়ে যায়। এ কি আপনি? তোমার এমন অবস্থা হলো কি করে? সাহিল: কথা, তুই ঠিক আছিস? তুই হঠাৎ সেখান থেকে চলে আসলি কেন? আর এ কি হয়েছে তোর? বৃষ্টি: আপনি, তোমার কপাল কেটে গেছে, তাড়াতাড়ি হসপিটালে চলো। মাহিবা: হ্যাঁ আপনি, চলো। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আরও রক্ত পড়বে। আয়াজ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের কথা শুনছিল। সবার কথা শুনে আয়াজ বুঝতে পারল এরা সকলেই কথার পরিচিত। সে আবার নিজের গম্ভীরতা বজায় রেখেই সকলের উদ্দেশ্যে বলে উঠল, আসলে আমি আমার গাড়ি করে এখান দিয়ে যাচ্ছিলাম, আর তখনই এই মেয়ে আর এই বাচ্চাটা আমার গাড়ির সামনে এসে পড়ে। এভাবে মেইন রাস্তায় দৌড়াদৌড়ি করা একদমই ভালো না, কিন্তু এত বড় মেয়ে হয়েও তিনি বাচ্চাটার পেছনে দৌড়াচ্ছিলেন। বুঝলাম ওই বাচ্চাটা এখনও অবুঝ, কিন্তু ইনি তো বড়, তার অন্তত সব কিছু বোঝার দরকার ছিল। কথা অবাক চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কি সুন্দর সব দোষ এই বাচ্চাটা আর তাকে দিয়ে দিচ্ছে, আর নিজে ভালো সাজছে। বেটা বজ্জাত কোথাকার। আয়াজের কথা শুনে সাহিল বলে উঠল, আপনির পক্ষ থেকে আমরা আপনাকে সরি বলছি ভাইয়া। আসলে আপনি যে এমন করবে তা আমরা বুঝতে পারিনি। হ্যাঁ ভাইয়া, সরি। আপনির কারণে আপনাকে এত ঝামেলা পোহাতে হলো। কথা অবাক হয়ে সবার কথা শুনছে। আরে এখানে তার দোষটা কোথায়? দোষ তো এই লোকের। এই লোকটাই তো বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল, আর এখন সব দোষ তাকে দিচ্ছে। কথা সবার উদ্দেশ্যে ইশারা করতে যাবে, তার আগে আয়াজ বলে উঠল, আরে না না, সরি বলতে হবে না। আর তোমরা আমাকে সরি বলছো কেন? তোমরা তো কোনো দোষ করোনি। যে দোষ করেছে তার উচিত আমাকে সরি বলা।
আয়াজ কথাটি বলে আর চোখে কথার দিকে তাকালো। কথা রাগী চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই বুঝি সে আয়াজকে লবণ মরিচ ছাড়া খেয়ে ফেলবে। এই আপনি সরি বল ভাইয়াকে। এভাবে শুধু শুধু তোমার জন্য তাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। সাহিল: হ্যাঁ কথা সরি বল ভাইয়াকে। দোষটা যেহেতু তোর, তাই সরিটা তোরই বলা উচিত। বৃষ্টি: কথার নাম শুনে আয়াজের মনে হলো এই নাম সে আগে কোথাও শুনেছে, কিন্তু কোথায় শুনেছে সে মনে করতে পারছে না। আয়াজ ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামালো না, কারণ এক নামের তো কত মানুষই রয়েছে এই পৃথিবীতে। কথা রেগে মেগে বৃষ্টিকে কিছু বলতে নিবে, তার আগেই আয়াজ বলে ওঠে, না না, সরি বলতে হবে না, ইটস ওকে। না ভাইয়া, এটা কিভাবে হয়? ওর জন্য আপনি শুধু শুধু কত কিছু সহ্য করলেন। ওর তো আপনাকে সরি বলাই উচিত। এই কথা, সরি বল ভাইয়াকে। বৃষ্টি: হ্যাঁ আপনি, তুমি সরি বলো ভাইয়াকে। মাহিবা: কথা বুঝতে পারলো এখানে কেউই তার পক্ষে নেই। এই লোকটা সবার ব্রেন ওয়াশ করে ফেলেছে। তাই কথা রাগী মুখ নিয়ে আয়াজের দিকে তাকালো আর ইশারা করে সরি বলল। আয়াজ কথার ইশারা বুঝতে পারল না। বৃষ্টি হয়তো আয়াজের মনোভাব বুঝতে পারল, তাই সে আয়াজকে বলল, আসলে ভাইয়া ও কথা বলতে পারে না, তাই আপনাকে ইশারায় সরি বলল। কথা যে কথা বলতে পারে না, এটা শুনে আয়াজের বুকের মধ্যে কী যেন হলো। সে এতক্ষণে বুঝতে পারল কথা কেন তাকে ইশারা করছিল। আয়াজ আবারও কথার দিকে তাকালো। কথা বুকে দু হাত গুজে রাগী মুখ নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তার কপাল দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। এতক্ষণ যাবৎ তেমন রক্তক্ষরণ হয়নি, কিন্তু এখন বেশি হচ্ছে। কথার এমন অবস্থা দেখে কেন জানি আয়াজের বুকটা মোচড় দিয়ে উঠল। তাই সে তাড়াহুড়া করে বলে উঠল, আরে কোনো ব্যাপার না, এখন এগুলো বাদ দাও, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। কাটা স্থান থেকে এখন বেশ ভালো রক্ত বের হচ্ছে। সকলে আয়াজের কথা শুনে কথার দিকে তাকালো। আসলেই তো, এখন কথার কপালের কাটা স্থান থেকে বেশি রক্ত বের হচ্ছে। এতক্ষণ কেউ খেয়ালই করেনি। হ্যাঁ তাই তো, আপনির কপাল দিয়ে তো রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। আপনিকে এখনই হাসপাতালে নিতে হবে। ইমন: বৃষ্টি, মাহিবা, সাহিল ইমনের কথাই সাই জানালো। আর তখনই আয়াজ বলে উঠল, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমার গাড়িতে করে যেতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে পারবে। সকলে আয়াজের কথায় সহমত প্রকাশ করল, শুধু কথা ছাড়া। কথা সবার সাথে অভিমান করে আছে। কই, সে ব্যথা পেয়েছে, তার জন্য সবাই আগে তার খোঁজ নিবে, তা না সবাই এসেই ওই লোকের কাছে সরি চাইতে বলেছে। আবার এখন ওই অসভ্য লোকের গাড়িতে হসপিটালে যেতে বলছে। কেন যাবে সে ওই অসভ্য লোকের সাথে? কেন যাবে ওই অসভ্য লোকের গাড়ি করে? সে মিথ্যা কথা বলে সকলের কাছে তাকে ছোট করেছে। তার যদি কপাল ফেটে রক্ত বেরিয়ে রাস্তায় ভেসেও যায়, তবুও সে ওই লোকের গাড়িতে কোথাও যাবে না। কথার এমন তেরামি দেখে আয়াজ বেশ রাগল। তেরামি জিনিসটা আয়াজের একদমই পছন্দ না। সেটা যদি সে নিজে করে তাহলে তা ভিন্ন কথা। কথার এমন তেরামি আয়াজের একদমই পছন্দ হচ্ছে না। তাই সে এবার বেশ জোরে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, ভালো মতো গাড়িতে উঠবে নাকি চড় থাপ্পড় খেয়ে তারপর গাড়িতে উঠবে? থাপ্পড়? এই লোকটা তাকে থাপ্পড় দিবে? অপরিচিত কারোর মুখে এমন কথা শুনে কথার ভীষণ অভিমান হলো। কিন্তু অভিমানটা কার উপর করবে সে? এই লোকের উপর, যাকে সে চিনেই না, নাকি তার ভাই বোনের উপর, যারা এই লোকের কথায় কোনো প্রতিবাদই করছে না? কথা অভিমানী চোখে একবার আয়াজ আরেকবার তার ভাই বোনদের দিকে তাকালো। তারপর কাউকে কিছু না বলে ধূপধাপ পা বাড়িয়ে আয়াজের গাড়ির সামনে চলে গেল। আর নিজে নিজেই আয়াজের গাড়ির সামনের সিটে বসে বেশ জোরেই গাড়ির দরজা লাগিয়ে দিল।
আয়াজের এত শখের মার্সিডিজ গাড়িটা। আজ যদি কথার জায়গায় অন্য কেউ তার এত শখের গাড়ির দরজাটা এভাবে জুড়ে লাগাতো, তাহলে আয়াজ তার ভবলীলা সাঙ্গ করে দিত। কিন্তু আশ্চর্যের কথা হলেও এটাই সত্যি যে আয়াজ কথার এমন কাণ্ডে একটুও রাগ করেনি, বরং সকলের অগোচরে মুখ টিপে হেসেছে। সে বুঝতে পেরেছে কথা তাদের উপর অভিমান করেছে। ইয়ে মানে ভাইয়া, আপনি আপনার গাড়ি করে কথা আপুনিকে সাথে করে এই সামনের হসপিটালে চলে যান। আমরা সবাই রিক্সা করে আসছি। আসলে আমরা সবাই মিলে একসাথে ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম কথা আপনি সেখানে নেই। আর মেইন রাস্তায় চোখ পড়তেই কথা আপনির এমন অবস্থা দেখে ছুটে আসলাম। ফুচকার দোকানের মামাকে টাকাটাও দেওয়া হয়নি। আমরা সবাই টাকাটা দিয়ে পেছনে পেছনে আসছি। সাহিল। আয়াজ সাহিলের কথা শুনে হাসি মুখে বলে ওঠে, ঠিক আছে, আমি তোমাদের আপুকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের কাজ ছেড়ে চলে আসো। এই বলে আয়াজ সেখান থেকে তার গাড়ির উদ্দেশ্যে চলে গেল। আর বৃষ্টি, মাহিবা, সাহিল, ইমন সেখান থেকে ফুচকার দোকানের দিকে চলে গেল। এখানের ঝামেলা মিটিয়ে তাদের আবার কথার কাছে যেতে হবে। আর কথা যেই বাচ্চাটাকে বাঁচিয়েছিল, সেই বাচ্চাটা সেই কখন সকলের অগোচরে সেখান থেকে চলে গিয়েছিল, কেউ খেয়ালই করেনি। আয়াজ তার গাড়ির সামনে এসে সিটের দরজা খুলে গাড়ির ভেতরে প্রবেশ করে। গাড়িতে প্রবেশ করে সে দেখতে পায় কথা বুকে দু হাত গুজে মুখ ভার করে সামনের দিকে তাকিয়ে আছে। আয়াজ কথাকে দেখে সামান্য হাসি দিয়ে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি চালানোতে কথার হুঁশ ফিরে। আর সে দেখতে পায় গাড়িতে সে আর আয়াজ ছাড়া আর কেউই নেই। তার ভাই বোনগুলো সব কোথায়? তারা কথাকে আয়াজের সাথে ছেড়ে দিয়ে কোথায় গেল? নাকি আয়াজ তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে? কথা এবার বেশ বিচলিত হয়। কথা কি করবে তা ভেবে পায় না। হঠাৎই সে গাড়ির স্টিয়ারিং ধরে টান দেয়। আয়াজ বেশ ভালোভাবেই গাড়ি চালাচ্ছিল। হঠাৎ কথার এমন কাণ্ডে আয়াজ তার গাড়ির ভারসাম্য ধরে রাখতে পারছিল না। তবুও সে বেশ কষ্ট করেই গাড়ির ভারসাম্য রক্ষা করে গাড়িটাকে রাস্তার সাইডে দাঁড় করায়। কথার এমন কাজে আয়াজের ভীষণ রাগ হয়। সে ভীষণ রাগ নিয়েই কথাকেও ধমকিয়ে বলে ওঠে, এই মেয়ে, এই এভাবে গাড়ির স্টিয়ারিং ধরে টান দিলে কেন? এখনই তো আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যেত। মরার এত শখ থাকলে একা একা মরো, আমাকে সাথে নিয়ে মরতে যাচ্ছিলে কেন? মাথায় কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই, নাকি মাথার ভেতরে পুরোটাই ফাঁকা? আয়াজের একসাথে এতগুলো কথা শুনে কথা রাগে কাঁপছে। কিন্তু আয়াজের রাগটা বেশিক্ষণ রইল না। তার আগেই কথা আয়াজের এমন ধমক শুনে ভে ভে করে কেঁদে দিল। আয়াজ কথার এমন কান্না দেখে থতমত খেয়ে গেল। সে ভাবতেও পারেনি কথা এভাবে কান্না করবে। এই মেয়ে, এখন আবার কান্না করছো কেন? কথা আয়াজের কথা শুনে আয়াজকে কি যেন ইশারা করলো। কিন্তু আয়াজ তো ইশারা বুঝতে পারে না। আয়াজ ভেবে পাচ্ছে না সে করবেটা কি। শালা হাদারামের নানার জন্য আজ এভাবে ফেসে গেলাম। শালা না আমাকে ফোন দিত, আর না আমি এমন ঝামেলায় পড়তাম। উফ, এখন কি করি? এই মেয়ের ইশারায় কথা বলা তো আমি কিছুই বুঝতে পারছি না। তার উপর আবার বাচ্চাদের মতো ভে ভে করে কান্না করছে। এই মাইয়া মানুষ আসলেই ঝামেলার। উফ আয়াজ, এত হাইপার হোস না। এর থেকেও কঠিন থেকে কঠিন পরিস্থিতি তুই সামলিয়েছিস, এটা তো বড় কিছু না। আয়াজ আপন মনে কথাগুলো বলে একটা বড় শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করল। তারপর স্বাভাবিক কণ্ঠেই কথাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদছো কেন? কথা এবারও আয়াজকে ইশারা করে কিছু একটা বুঝায়। আর এদিকে বেচারা আয়াজ অসহায় মুখ করে কথার দিকে তাকিয়ে আছে। সে তো ইশারার কথা বুঝতে পারে না। কি করবে সে এখন? পর মুহূর্তেই আয়াজের মাথায় একটা বুদ্ধি আসলো।
সে নিজের ফোনের নোটপ্যাড বের করে কথার সামনে ধরল। আয়াজ এভাবে তার ফোনটা কথার সামনে ধরাতে কথার কান্না থেমে গেল। কথা বুঝতে পারল না আয়াজ তাকে কি করতে বলছে, আর ফোন কেন দিল। কথা ইশারা করে আয়াজকে জিজ্ঞেস করে, আপনার ফোন আমাকে দিচ্ছেন কেন? আমি আপনার ফোন দিয়ে কি করব? আয়াজ কথার ইশারা সবটুকু বুঝতে পারেনি, কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছে যে কথা জানতে চাইছে আয়াজ তার ফোন দিয়েছে কেন তাকে। আমার ফোনের নোটপ্যাডে গিয়ে তুমি তোমার কথাগুলো লিখো, আমি তোমার ইশারা বুঝতে পারছি না। আয়াজের কথা শুনে কথার মাথায় টনক নড়ল। আসলেই তো, কথার ইশারা করা ভঙ্গি তো সবাই বুঝতে পারে না, তাহলে আয়াজ কিভাবে বুঝবে? নিজের বোকামির উপর নিজেরই রাগ হলো। সে আয়াজের কাছ থেকে আয়াজের ফোন নিয়ে নোটপ্যাডে কিছু একটা লিখে আয়াজের কাছে ফোন দিল। আয়াজ কথার কাছ থেকে ফোন নিয়ে দেখতে পেল কথা তার নোটপ্যাডে লিখেছে, আপনি আমাকে এভাবে একা কোথায় নিয়ে যাচ্ছেন? আমার ভাই বোন সবাই কোথায়? ওরা কেন আমাদের সাথে আসেনি? সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন? আয়াজ কথাগুলো দেখে বেশ বিরক্তি নিয়ে কথার দিকে তাকায়। এই মেয়ে, আমাকে কোন দিক থেকে তোমার কিডন্যাপার মনে হচ্ছে? যেই আয়াজ খান প্রতিটা মেয়ের ক্রাশ, সেই আয়াজ খানকে তুমি কিডন্যাপার বলছো? আসলে আমি ঠিকই ভেবেছিলাম তোমার মাথার নিচে পুরোটাই ফাঁকা, জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। আয়াজের কথা শুনে কথার বেশ রাগ লাগলো। সে আয়াজের থেকে আয়াজের ফোন ছিনিয়ে নিয়ে আবার লেখা শুরু করলো। কথার এমন কাণ্ডে আয়াজ হতবাক হয়ে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবল, এই মেয়ে তো আসলেই ভয়ঙ্কর। যে আয়াজ খানকে সকলে ভয় পায়, সেই আয়াজ খানকে এই মেয়ে তেজ দেখাচ্ছে। আয়াজের ভাবনার মাঝেই কথা আয়াজকে তার ফোনটা দিল, আর আয়াজ তার ফোন নিয়ে দেখতে পেল সেখানে কথা লিখেছে, একদম আমার সাথে এভাবে কথা বলবেন না। ইস, যেই না একখান চেহারা, নাম রাখছে পেয়ারা, আর তার পিছনে নাকি মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে। হুহ, শুনুন, আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। তাই এখন সোজাসাপটা বলুন, আমার ভাই বোনেরা কোথায়? আয়াজ কথার লেখাগুলো পড়ে রাগে ফেটে পড়ছে। কত বড় সাহস মেয়েটার, তার চেহারাকে পেয়ারা বলা। আজ যদি এই মেয়ের জায়গায় অন্য কেউ হতো, তাহলে আয়াজ তার ভবলীলা সাঙ্গ করে দিত, এক সেকেন্ডও সময় নিত না। কিন্তু কথা মেয়ে দেখে আয়াজ চুপচাপ সব সহ্য করে নিল, কারণ আয়াজ মেয়েদের কখনো অপমান করে না। আয়াজ দাঁতে দাঁত চেপে কথার উদ্দেশ্যে বলে উঠল, এই মেয়ে, ফালতু কথা আমি না, ফালতু কথা তুমি বলো। তোমার ভাই বোনেরা ফুচকার দোকানে গিয়েছে সেখানে বিল দিতে। ওদের কাজ শেষ হলে ওরা আমাদের পেছনে চলে আসবে। কথার দিকে হালকা ঝুঁকে আঙ্গুল উঁচিয়ে বলল, তাই চুপচাপ ভদ্র মেয়ের মতো আমার সাথে চলো। আর যদি একটাও ফালতু কথা বলেছ, তাহলে ধাক্কা মেরে তোমাকে গাড়ি থেকে ফেলে দিব। তারপর তোমার ওই ফোটো কপাল আরও ফোটো হয়ে যাবে। কথাগুলো বলে আয়াজ রাগে গাড়ি চালানো শুরু করলো। আর কথা আয়াজের ধমক শুনে গাড়ির সিটে গুটিসুটি মেরে বসে রইল, আর মনে মনে ভাবতে লাগলো, শুধু শুধু পাগলকে খেপিয়ে লাভ নেই। বলা তো যায় না, যদি সত্যি সত্যি গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন? এতটুকু সময়ে যা বুঝতে পারলাম, লোকটা আসলেই অনেক খারাপ, বজ্জাত লোক। হুহ। সারা রাস্তায় কথা আর আয়াজের মাঝে আর কোনো কথা হলো না। কিন্তু আসল কাহিনী তো হলো হসপিটালে। আয়াজ ভাবতেও পারেনি তাকে এগুলো সহ্য করতে হবে।